নমস্কার, টিটিভি নিউজ টিভির পর্দায় আপনাদের স্বাগত। দেশ বিদেশ, রাজ্য, অর্থনীতি, জনস্বার্থ এবং নানান গুরুত্বপূর্ণ ঘটনার সর্বশেষ আপডেট নিয়ে আমরা হাজির। নির্ভুল ও গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের দিনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রতিদিনের মতো আজকের শুরুতেও আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফরে ভারত ও স্লোভাকিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশ পারস্পরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পর্ককে কম্প্রিহেন্সিভ পার্টনারশিপে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য স্লোভাকিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়া চেয়ার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠার ঘোষণাও করা হয়েছে, যা দুই দেশের একাডেমিক ও প্রযুক্তিগত সম্পর্ককে আরও মজবুত করবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের সময় পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মতে, সংঘাতের অবসান আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করবে। ভারতের বসুধৈব কুটুম্বকমের আদর্শকে সামনে রেখে বৈশ্বিক সহযোগিতা, শান্তি এবং উন্নয়নের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। এই সফরের মাধ্যমে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার নজর দিচ্ছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যুক্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওড়িশার অন্যতম প্রধান উৎসব রাজা পর্ব উপলক্ষে দেশবাসী, বিশেষ করে ওড়িশার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের শুভেচ্ছা বার্তায় তিনি এই উৎসবের সাংস্কৃতিক ও সামাজিক গুরুত্বের কথা তুলে ধরে সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেন। নারী শক্তি, প্রকৃতি এবং কৃষিনির্ভর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই উৎসব দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করা হয়। অন্যদিকে মহারাষ্ট্রের সোলাপুর জেলায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির এই প্রতিক্রিয়া মানবিক সহমর্মিতা এবং নাগরিকদের প্রতি তাঁর দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ও সাংস্কৃতিক পরম্পরার প্রতি তাঁর সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্রপতির দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে এসেছে। নজর দিচ্ছি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ ঘোষণা এবং কার্যকলাপের দিকে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার জেরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত অভিযোগের তদন্তে ভবানী ভবনে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তদন্তকারী সংস্থা বিষয়টির বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে তৃণমূলের বিদ্রোহী সাংসদ অরূপ চক্রবর্তীর বিস্ফোরক মন্তব্য রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর দাবি, দলের অভ্যন্তরে সংঘাতের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেওয়া হয়েছিল এবং তাঁর উপর আক্রমণের চেষ্টা হয়। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির শুরু হয়েছে। এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্তকরণ, আধার সংক্রান্ত সহায়তা, ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা প্রকল্পে অন্তর্ভুক্তির মতো পরিষেবা প্রদান করা হচ্ছে। প্রশাসনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য হবে। পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ভিবিজি রামজি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের জন্য ৮৫০০ কোটি বরাদ্দের কথা জানানো হয়েছে। এই অর্থ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবহার করা হবে। পাশাপাশি রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেটে একটি নতুন শিল্পনীতি আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে। এই নীতির মূল লক্ষ্য হবে সহজতর জমি অধিগ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করা, শিল্প বিনিয়োগ আকর্ষণ করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। উদ্যোক্তাদের সহায়তায় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা এবং প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচির মতো প্রকল্পগুলির সুবিধাও আরও সম্প্রসারিত করা হবে। কলকাতা পুরসভার নির্বাচন ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে, যাতে নাগরিক প্রশাসনে নির্বাচিত প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়। অন্যদিকে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এবং উদয়পুরের উপকূলীয় পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটক ফি প্রত্যাহার,
লাইফগার্ডের সংখ্যা বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, নন্দকুমার দীঘা, রেলপথ সম্প্রসারণ এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা। ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই ঘোষণা করেছেন যে ৩৩ দিনব্যাপী ধর্মঘটের সময়কালের বেতন কর্মীদের প্রদান করা হবে। দীর্ঘদিন ধরে বকেয়া এই বেতন নিয়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে অসন্তোষ ছিল। সরকারের এই পদক্ষেপে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের আর্থিক স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেও প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনতা দর্শন কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আইন শৃঙ্খলা, জমি সংক্রান্ত বিরোধ, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক পরিষেবা সংক্রান্ত অভিযোগগুলিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার দিকেই এই উদ্যোগের লক্ষ্য। অসমের উন্নয়নকে আরও গতিশীল করতে নীতি আয়োগের বৈঠকে নতুন প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জিওগ্রাফিক ইকুইটি বা ভৌগোলিক ভারসাম্যভিত্তিক উন্নয়নের ধারণা তুলে ধরে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ চাহিদা ও ভৌগোলিক বাস্তবতার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তার মতে, দেশের সামগ্রিক অগ্রগতির জন্য প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন সমানভাবে গুরুত্বপূর্ণ। এই প্রস্তাব উত্তর পূর্ব ভারতের অবকাঠামো ও অর্থনৈতিক বিকাশে নতুন গতি আনতে পারে। বিনোদন জগৎ এবং সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে এবার নজর দিচ্ছি। বলিউড অভিনেত্রী শার্ভারি আরও একটি বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, পরিচালক লাভ রঞ্জনের আসন্ন ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয়ের বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা চলছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে এই সম্ভাব্য জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সাম্প্রতিক সময়ে একাধিক সফল প্রজেক্টে নজর কেড়েছেন শার্ভারি। ফলে নতুন এই ছবিতে তাঁকে দেখা গেলে তা বলিউডে অন্যতম আলোচিত জুটি হয়ে উঠতে পারে। অভিনেতা বিক্রান্ত ম্যাসি নিজের অভিনয় জীবনের অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের বয় নেক্সট ডোর চরিত্রে অভিনয় করতে করতে তিনি একঘেয়েমি অনুভব করেছিলেন। সেই কারণেই এখন তিনি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দর্শকদের কাছে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন অভিনেতা। তার এই মন্তব্য বলিউডে চরিত্র নির্বাচনের বৈচিত্র্য নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। অভিনেত্রী শ্রীলীলার জন্মদিন উপলক্ষে কার্তিক আরিয়ানের বিশেষ শুভেচ্ছা বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর পোস্ট প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়। অনেকেই এই বার্তাকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ ভবিষ্যতের কোনো প্রজেক্টের ইঙ্গিত খুঁজতে শুরু করেছেন। পোস্টটি অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক লাইক, কমেন্ট ও শেয়ার অর্জন করে। তারকাদের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে ভক্তদের আগ্রহ আরও একবার সামনে এসেছে। পরিচালক অনিল শর্মা জানিয়েছেন, বহুল আলোচিত গদর ৩-এর চিত্রনাট্য তৈরির কাজ এগিয়ে চলেছে। ছবিটির গল্প ও উপস্থাপনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নির্মাতা দল বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী সময়ে ছবিটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গদর ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবি দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। ফলে নতুন কিস্তিকে ঘিরে সিনেমা প্রেমীদের প্রত্যাশাও তুঙ্গে পৌঁছেছে। এবার নজর দিচ্ছি দেশের অর্থনীতি, বাণিজ্য খাত এবং কর নীতির সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোর দিকে। ভারতে বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র সরকার অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কর সংক্রান্ত সুবিধা এবং নীতিগত সহায়তার বিষয়গুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারি সিকিউরিটিজ থেকে বিদেশি বিনিয়োগকারীদের অর্জিত সুদ ও মূলধনী মুনাফার উপর কর ছাড়ের মতো পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। অর্থনীতিতে দীর্ঘমেয়াদী বিদেশি মূলধন প্রবাহ বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। আয়কর দপ্তর করদাতাদের গুরুত্বপূর্ণ কর সংক্রান্ত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। এর মধ্যে ফর্ম 16 ইস্যু, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ এবং বিভিন্ন কর সংক্রান্ত তথ্য যাচাইয়ের বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করলে রিটার্ন দাখিলের সময় জটিলতা কমবে এবং করদাতারা অপ্রয়োজনীয় জরিমানা বা বিলম্বজনিত সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। জিএসটি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কর বিশেষজ্ঞরা। নির্দিষ্ট সময়ের আগে জারি হওয়া জিএসটি আদেশের বিরুদ্ধে আপিল করতে ইচ্ছুক করদাতাদের জিএসটিএটিতে নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে সময়সীমা মেনে আপিল না করলে আইনি অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রাসঙ্গিক নথিপত্র প্রস্তুত রেখে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। জিএসটি তদন্ত সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত জানিয়েছে, গ্রেফতারের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে 7 দিনের পূর্ব নোটিশ প্রদান করতে হবে। এই সিদ্ধান্ত করদাতাদের প্রক্রিয়াগত সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে এই নির্দেশনা তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে সহায়ক হবে এবং করদাতাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার যথাযথ সুযোগ দেবে। এবার কথা বলি সোনা, রূপো এবং অন্যান্য পণ্যের আজকের দাম ও তার ওঠানামা নিয়ে। মূল্যবান ধাতুর বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 1,49,080 থেকে বেড়ে 1,51,530-এ পৌঁছেছে। ফলে প্রতি 10 গ্রামে 2,450 বা প্রায় 1.64% বৃদ্ধি হয়েছে। একইভাবে 22 ক্যারেট সোনার 10 গ্রামের মূল্য 1,36,650 থেকে বেড়ে 1,38,900 হয়েছে। এই ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 2,250 বা প্রায় 1.65%। আন্তর্জাতিক বাজারে সোনার দামের প্রবণতার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে বলে বিশেষজ্ঞদের মত। অন্যদিকে রূপোর বাজারে সামান্য নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। খুচরো বাজারে প্রতি কিলোগ্রাম রূপোর দাম 2,60,000 থেকে কমে 2,59,899 হয়েছে, অর্থাৎ 101 বা 0.04% হ্রাস পেয়েছে। সামগ্রিকভাবে সোনার বাজার শক্ত অবস্থানে রয়েছে। চলুন দেখি বিশ্বের যুদ্ধ এবং সংঘর্ষ সম্পর্কিত খবরগুলো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসেবে উঠে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার প্রশ্ন। একই সময়ে রাশিয়া ইউক্রেন সংঘাত আন্তর্জাতিক মহলের উদ্বেগের অন্যতম কারণ হয়ে রয়েছে। সামরিক অভিযান অব্যাহত থাকলেও যুদ্ধবন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জারি রয়েছে। এই প্রেক্ষাপটে ঋণাত্মক 7 শীর্ষ সম্মেলনে ইরান ও ইউক্রেনকে ঘিরে চলমান সংঘাত, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি বাজারের ওপর এর প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বনেতারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, সংঘাতের বিস্তার রোধ করা এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নজর দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি দুনিয়ার নতুন আপডেটগুলোর দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে স্লোভাকিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়া চেয়ার অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগ গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষাক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে সহায়তা করবে। অন্যদিকে ইটি মোস্ট ইনোভেটিভ এআই প্রোডাক্ট অ্যাওয়ার্ডস 2026-এ এমন সব এআই ভিত্তিক উদ্ভাবনী সমাধানকে স্বীকৃতি দেওয়া হয়েছে যা ব্যবসায়িক স্বয়ংক্রিয়তা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও কার্যকর করছে। একই সঙ্গে ফিউচার অব নলেজ ওয়ার্ক সামিটে জেনারেটিভ এআই কীভাবে অর্থনীতি, আইন এবং বিপণন সহ বিভিন্ন ক্ষেত্রের কর্মপদ্ধতিকে বদলে দিচ্ছে তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া এআই অবকাঠামো ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা বিশ্ব প্রযুক্তি খাতে ইতিবাচক প্রভাব ফেলছে। এবার নজর দেব অপরাধমূলক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে। তামিলনাড়ুর গুম্মিডিপুন্ডির কাছে 3 বছরের এক শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নৃশংস ঘটনার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিরোধী নেতা উদয়নিধি স্টালিন দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটির তদন্তে পুলিশ একাধিক দল গঠন করেছে এবং প্রমাণ সংগ্রহের কাজ চলছে। শিশুর নিরাপত্তা ও নারীদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। হরিয়ানার বহুল আলোচিত বিজয় সাইনি হত্যা মামলায় নতুন মোড় এসেছে। মামলার এক অভিযুক্ত স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত প্রথমে গুলি চালালে পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। ঘটনায় এক পুলিশ আধিকারিক আহত হন এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। মহারাষ্ট্রের নাগপুরে এক বিবাহিত মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, ব্ল্যাকমেল এবং জোরপূর্বক ধর্মান্তরের মামলায় 2 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারিনীর দাবি, তাঁকে ভয় দেখিয়ে এবং ব্যক্তিগত তথ্য ব্যবহার করে চাপ সৃষ্টি করা হয়েছিল। পুলিশ ডিজিটাল তথ্য, নথিপত্র এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ খতিয়ে দেখছে। তদন্তকারী সংস্থা ঘটনার সমস্ত দিক যাচাই করে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিহারের সীতামঢ়ীতে নিজের বাড়ির ভেতর এক মহিলাকে গুলি করে হত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
হত্যার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের শনাক্ত করতে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চলুন দেখি বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য ও উপহিমালয় সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে তাপমাত্রা বৃদ্ধির কারণে গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। দক্ষিণ ভারতে কেরল, উপকূলীয় কর্ণাটক ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তেলেঙ্গানা ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে পারে। বন্ধুরা, আজকের সমস্ত বড় খবরের আপডেট এখানেই শেষ হচ্ছে। দেশ ও রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এখন এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন খবর এবং নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ।